brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টা দুরন্ত দুটো নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার খবরে চোখ রাখবো, কারণ মামলা ছিল। গতকালই খবর দিয়েছিলাম যে দ্রুত শুনানি করতে চাইছে হাইকোর্ট। আজ শুনানি হলো এবং তাতে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওপরে রয়েছে এবং সেই সমস্ত মামলা যেহেতু চলছে, সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার অনুমতি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ দিল না। এবং এটাও কিন্তু আদালত বলে দিয়েছে যে তারা তো কেউ মেডিকেল এক্সপার্ট নয়। এসএসকেএমে এই গোটা বিষয়টার জন্য একটা মেডিকেল বোর্ডের কাছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে গোটা বিষয়টা একটু জেনে নেব, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলা। বারবার কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী সওয়াল করলেন যে কেন তিনি বিদেশ যাবেন, বিদেশ না গেলে হবেই না, আর আদালত কেন বা এই পারমিশন দিচ্ছে না। অর্ণবাংশ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্ণবাংশ, দেখো, আজকের এই মামলা দুটি দিক রয়েছে। কলকাতা হাইকোর্ট আগেই অবস্থান স্পষ্ট করেছিল যে এই রাজ্যে এমন কোনো রোগ নেই যা চিকিৎসা হয় না। সেই কারণে আদালত যেহেতু এক্সপার্ট নয়, মেডিকেল এক্সপার্ট নয়, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য সত্যি বিদেশ যেতে হবে কিনা সেই কারণে এসএসকেএমের চক্ষু বিভাগের মেডিকেল বোর্ডের কাছে তিনি পাঠিয়েছেন আদালতের নির্দেশ অনুযায়ী আগামীকাল তিনি যাবেন। আগামী পরশুদিন মেডিকেল বোর্ড তারা রিপোর্ট দিয়ে জানাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার চোখের সমস্যার ট্রিটমেন্ট এই রাজ্যে হবে বা এই দেশে হবে কিনা, নাকি বিদেশ যেতেই হবে তাকে, সেইটা কিন্তু আদালতকে জানাতে হবে, এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে আমি এসএসকেএম যাব। আমি এইটা অর্ণবাংশ এই পার্টটায় পরে আসছি, আমি এই পার্টটায় পরে আসবো। এসএসকেএমে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে চাইছেন না, আমি আসবো। তবে আমি একটু ক্লিয়ার করে নেব আদালতের তরফে এক্স্যাক্টলি কি বলা হলো, যে গোটা বিষয়টা কিভাবে মেকানাইজ হতে পারে, কিভাবে গোটা বিষয়টা হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে বিদেশ না যেতে হয়। দেখো, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত বলেছে যে আগামীকাল আপনি যান। এবং আমি আগেও বলেছিলাম, এবারও বলছি যে আপনার যে সমস্যা বলছেন সেই সমস্যার জন্য মেডিকেল বোর্ডের কাছে যান। মেডিকেল বোর্ড আপনার রিপোর্ট সমস্ত এক্সামিন করবে, আপনার চোখ দেখবে, তারপর যে মেডিকেল বোর্ড রিপোর্ট দেবে সেই রিপোর্ট অনুযায়ী আদালত সিদ্ধান্ত নেবে যে আপনার এই চোখের চিকিৎসা এই রাজ্যেই হবে না, এই দেশেই হবে না, বিদেশ যেতেই হবে। এটা মেডিকেল বোর্ড বলুক, তারপরে আমরা সিদ্ধান্ত নেব, কারণ আমরা মেডিকেল এক্সপার্ট নই। আর এটাও আমার মনে হয় যে তিনি দীর্ঘদিন ধরে মেডিকেল কাউন্সিলর হয়ে অ্যাপিয়ার করেছেন আইনজীবী হিসাবে। তার যেটা বিশ্বাস, এই বাংলায় বা এই দেশে সব রোগের চিকিৎসা হয় এবং বাইরে থেকেও লোকেরা আসে এই ভারতে চিকিৎসা করার। এক্স্যাক্টলি, আমি এই জায়গা থেকে অর্ণবাংশু, তুমি যেটা বলতে চাইছিলে যে যখন আদালত এসএসকেএমে যাওয়ার কথা বললো, বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন যে একটা বোর্ড গঠন করা হোক, কী সমস্যা হচ্ছে এখানে চিকিৎসা করে দেখা হোক। কিছুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে চাইছেন না। কি সওয়াল তার, অর্ণবাংশু? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তিনি প্রবীণ আইনজীবী, দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন সুপ্রিম কোর্টে। মহিলা আইনজীবীর বক্তব্য যে আমি এসএসকেএম হাসপাতালে যাব না, তার পরিবর্তে আদালত যদি চায় তাহলে আমার মামলা খারিজ করতে পারে, অথবা আদালত তার নির্দেশ দিতে পারে, যে কোনো নির্দেশ আমরা মেনে নেব, কিন্তু আমি এসএসকেএম যাব না। এটা একদম কোড আনকোড। তার সপক্ষে যুক্তি কী? কারণ হচ্ছে তিনি 10 বছর ধরে দেখাচ্ছেন সেই বিদেশে গিয়ে চোখের সমস্যার জন্য। একাধিকবার গেছে। তিনি সিঁদুর অপারেশনের পরে তিনি বিদেশ ভ্রমণ করেছেন দেশের প্রতিনিধি হিসাবে, একজন সাংসদ হিসাবে। তিনি ইডির যখন তাকে নোটিশ করে একটি মামলায়, তখনও ইডি পারমিশন দিয়েছিল যাওয়ার জন্য। তাহলে এখন সমস্যাটা কোথায়? এই একজন রোগী, তার সাংবিধানিক অধিকার রয়েছে তার চিকিৎসা তিনি কোথায় করাবেন তা বেছে নেওয়ার। সেখানে কেউ ফোর্স করতে পারে না, দেখাতেই হবে এখানে। সেই যুক্তিতে তারা বলেছে যে আমরা এসএসকেএম এ দেখাবো না। মানে যুক্তিটা তাহলে কি দাঁড়ালো অর্ণবাংশু? যেটা হচ্ছে যে আমাকে বলা হলো এরম করতে, আমি তাহলে আদালতকে বললাম যে আমার চোখ নষ্ট হয়ে যায়, যাক, চোখ খারাপ হয়ে যাক, আমার দেখার দরকার নেই, কিন্তু আমি এসএসকেএমে যাবো না। আপনারা যা নির্দেশ দেন দিন, আমি এখানে চিকিৎসা করাবো না, তো আমি চিকিৎসা করাবোই না, চোখ খারাপ হয় হোক, এরকম বিষয়টা ছিল কি?
দেখো অ্যাকচুয়ালি তাই, যদি তুমি বলো এখনও সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু লিগ্যাল রেমেডিস কিছু এখনও অবধি আছে, কারণ তার হাতে ডিভিশন বেঞ্চ আছে, তার হাতে সুপ্রিম কোর্ট আছে, সুতরাং সেই দিকটা আইনজীবীরা লক্ষ্য রাখছেন। যা খবর আমাদের কাছে রয়েছে, খুব সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন, সেই নিয়ে আইনজীবীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। সুতরাং যেহেতু লিগ্যাল রেমেডিস তার হাতে অপশন রয়েছে, সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই চ্যালেঞ্জটা নিচ্ছেন যে আমি যদি চোখ দেখাই তাহলে কিন্তু আমি বিদেশেই দেখাবো, এসএসকেমে নয়। অনেক অর্থাৎ ধন্যবাদ আইনজীবীরা অর্ণব তোমাকে। আর এই নিয়ে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য তো জানাতে হবে, কি বলেছেন শোনাবো। দিলীপ ঘোষ কি বলছেন আর কি বলছেন শতাব্দী রায়, শোনাই। কোটি কোটি ভারতবাসী সব কি বিদেশে যায় চিকিৎসা করতে, নাকি তারা না বিদেশ না গেলে মরে যাচ্ছে লোকে? দেশের ডাক্তার, দেশের হসপিটাল সিস্টেম, চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস নেই। এই জন্য তো চিকিৎসা ব্যবস্থাটা আমাদের পশ্চিমবাংলায় ডুবে গেছে। কোথায় যাবেন উনি? ইডি আর সিবিআই এর বেষ্টনী থেকে বেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল সেটা বিচারপতি শেষ করে দিয়েছেন। এসএসকেএমে এলে ভালো, যা ডাক্তারবাবুরা আছেন পশ্চিমবঙ্গের নাগরিকদের চিকিৎসা ওরাই করছেন, তাদের দৃষ্টি পশ্চিমবঙ্গের ডাক্তাররা পশ্চিমবঙ্গের নাগরিকরা দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানেন না তো, পিসিমণির চোখের মণি, সেই চোখের মণি এখন ইডি আর সিবিআই খুঁজে বেড়াচ্ছে। পালানোর প্রচেষ্টা ছিল, লক্ষ্মণ রেখা টেনে দিয়েছে বিচারপতিরা। রাজ্যে বা দেশে ট্রিটমেন্ট ভালো হয় তাহলে তো সেটা করা উচিত বা সেটা করলে ভালো হবে। নিশ্চয়ই সেটা অভিষেকও বুঝবে, ডাক্তাররাও বুঝবে কতটা প্রয়োজন বা কতটা। ও সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি ভালো হয়ে যাক ওর চোখটা। সুকান্ত ঘোষ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, এই মুহূর্তে আমি যাবো সুকান্ত কাছে। সুকান্তবাবু, এটা কিন্তু মানে আমাদের দেশের তাবড় চক্ষু বিশেষজ্ঞদের কাছে একটা মানে কি বলবো, একটা রেড সিগন্যাল। ভাবা উচিত যে একজন সাংসদ তিনি ভরসা পাচ্ছেন না দেশের কোনো চক্ষু বিশেষজ্ঞের ওপরে। মানে আমাদের মানে কি বলবো, এই যে অপথ্যালমোলজি, আমি যাবো, আমার উচ্চারণেও সমস্যা হচ্ছে, হ্যাঁ, তো এইটা এখনও ওই ডেভেলপমেন্ট করেনি। মানে চক্ষু বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা এখনও সেই জায়গায় পৌঁছতে পারেননি যে একজন সাংসদ তাদের ভরসা করতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করলেন, এত তাবড় চিকিৎসা নিয়ে একটা মডেল তৈরি করলেন, সেখানেও তিনি ভরসা করতে পারছেন না। এই তো দেশের চিকিৎসা ব্যবস্থাকে মানে কি বলবো, আত্মসমালোচনা করা উচিত। দেখো, মহামান্য আদালত পরিষ্কার বলেছে এসএসকেএমের একটা বোর্ড তৈরি হবে, সেই বোর্ড যদি মনে করে তিনি বিদেশে যাওয়ার দরকার তাহলে অবশ্যই তিনি বিদেশ যাবেন। তার আগে, এবং তুমি যে কথাগুলো বললে, হ্যাঁ, এটা অনেকেই রয়েছে, নেপালে চোখের চিকিৎসা ভালো হয়, তবে আমাদের ব্যাঙ্গালোর থেকে শুরু করে এবং কলকাতা সহ বহু জায়গায় চক্ষু চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা পদ্ধতি রয়েছে। এবার তার চোখের যে কি সমস্যা সেটা এই মেডিকেল বোর্ড মানে নিশ্চিতভাবে নির্ধারণ করতে পারবে। কিন্তু তার আগেই তিনি কেন চাইছেন, কারণ তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে কতগুলো অলরেডি তদন্ত চলছে। এবার তাকে যদি সেই জায়গায় বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তিনি আদৌ ফিরবেন কিনা সেই প্রশ্নও তো থাকতে পারে। যে হয়তো মানে বলছি না রাজনৈতিক আশ্রয় হতে পারে, কিন্তু তার চোখের এমন কি প্রবলেম সব্যসাচী, যা আমাদের ভারতবর্ষের প্রথিতযশা ডাক্তার তারাও কোনোভাবেই সেখান থেকে কোনো একটা সিদ্ধান্তে আসতে পারবে না। তাহলে তিনি বোর্ডের সামনে বসতেই পারেন, কারণ সেবাশ্রয়ের নামে সমান্তরাল চিকিৎসা পদ্ধতির প্রবর্তক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয়ে কি হয়েছে আমরা জানি, শুধু দুর্নীতি নয়, মানুষের সাধারণ চিকিৎসার যে পরিষেবা সেটাকে হাতুড়ে চিকিৎসায় পর্যবসিত করেছিল এই সেবাশ্রয়। তিনি আজকে বিদেশ যাওয়ার, এই চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে এমন কোনো কথা কি রয়েছে? তার মানে তিনি পুরো পশ্চিমবঙ্গের যে চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছিলেন সেটাই তিনি বুঝতে পারছেন যে এদেরকে ভুয়ো ডাক্তারকে দিয়ে হতে পারে, কারণ ভুয়ো শিক্ষকদের নিয়োগ করেছেন, এবার ভুয়ো ডাক্তারও হতে পারে, সেই ভয়টা হতে পেতে পারে। তবে আমার পরিষ্কার মনে হচ্ছে এটাকে নিজেকে এসকেপ করা, নিজেকে বাঁচানোর চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। তবে মহামান্য আদালত সঠিক পর্যবেক্ষণ করেছে বলে আমি মনে করি। আচ্ছা সুকান্তবাবু সঙ্গে থাকুন, আমি আসবো পরে ইস্যুতে চলে যাব, যেখানে আরেকজন অলরেডি বিদেশে চলে গেছেন, টুলু মণ্ডল। এবারে টুলু মণ্ডল বিদেশে চলে গেছেন, তার সম্পত্তি নিয়ে এখন তথ্য তালাশ হচ্ছে। পাড়ুইয়ে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি আছে, শালার বাড়ি আছে, সেখানে এসটিএফ রাজ্য পুলিশের তারা সেখানে গিয়েছেন এবং শ্বশুর বাড়িতে খবর পাওয়া যাচ্ছে সন্দেহজনক কিছু ব্যাগ পাওয়া গিয়েছে, আর ওই ব্যাগে টাকা থাকতে পারে আবারও, এমনটাই অনুমান করা হচ্ছে। আর জেলা পুলিশ এসে কিন্তু তল্লাশি শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি থেকে। একটু পিয়ালির কাছে জানি, পিয়ালি ওই ব্যাগের কি আছে কিছু জানা গেল? দেখো, এখনো পর্যন্ত যেহেতু সার্চ চলছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এসটিএফ বা জেলা পুলিশ তারা এখনো পর্যন্ত কিছু অফিসিয়ালি জানাননি। এবং তোমাকে বাড়িটা দেখাবো, এটা টুলু মণ্ডলের শ্বশুর নুরুল হক তার বাড়ি, এবং বাড়ির প্রত্যেকটা গেট দরজা বন্ধ করে এই মুহূর্তে এসটিএফের একজন এসপি পদমর্যাদার অফিসার, তার নেতৃত্বে যেরকম টিম রয়েছে, তার পাশাপাশি এসডিপিও বোলপুর তিনিও পরবর্তী সময় এসে পৌঁছান। তাদের উপস্থিতিতে, একজন উইটনেসের উপস্থিতিতে এই মুহূর্তে সেই তল্লাশি অভিযান চলছে এবং প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল সেই তল্লাশি এখনো পর্যন্ত শুরু হয়েছে, মানে চলছে। 9:30 নাগাদ এখানে টিম পৌঁছেছিল। এটা নুরুল হকের বাড়ি। আমরা দেখলাম পুলিশের টিম যখন ঢুকছে সেখানে নুরুল হক তিনি আবার প্রত্যেক অফিসারদের পকেট সার্চ করলেন যে অন্য কিছু তার বাড়িতে নিয়ে তারা কেউ প্রবেশ করছে কিনা, এবং তারপরে অফিসাররা আবার নতুন করে তার বাড়িতে শুরু করলেন তল্লাশি। বাঁদিকের বাড়িটা হচ্ছে যে সবুজ রঙের আরেকটা বাড়ি, সেটা হচ্ছে মিন্টু শেখ, এবং মিঠু শেখ যে টুলু মণ্ডলেরই দুজন শ্যালক, তাদের বাড়িতেও তল্লাশি চলেছে। এবং কিন্তু এই মুহূর্তে তল্লাশির যে মূল অভিমুখ সেটা কিন্তু এই নুরুল হকের বাড়িটাকে কেন্দ্র করেই। এবং যেটুকুনি আমরা আমাদের সোর্স মারফত জানতে পারছি যে এই বাড়িতে যখন এসটিএফের টিম এসে পৌঁছায়, নির্দিষ্ট কিছু ইনপুট তাদের কাছে ছিল, তার ভিত্তিতেই তারা আজকে একযোগে সকাল 9:30 নাগাদ এই দুটো বাড়িতে তল্লাশি শুরু করেছিল। যখন নুরুল হকের বাড়িতে তারা প্রাথমিক তল্লাশি এবং নুরুল হককে জিজ্ঞাসাবাদ করেন, এবং সেখানেই তারা একটা ঘরের মধ্যে বেশ কয়েকটা ব্যাগ পান, যেটা দেখে কিছুটা তদন্ত এসটিএফের অফিসারদের সন্দেহ হয়। তারা জেলা পুলিশের একটা টিম ছিলই, কিন্তু আরও উচ্চপদস্থ আধিকারিকদের সেটা জানায়। এসডিপিও বোলপুর এসে পৌঁছায় এবং এই মুহূর্তে কিন্তু সেই টিম এই বাড়ির ভেতরে এখনো তল্লাশি চালাচ্ছে। এবারে তল্লাশিতে টাকা পয়সা পাওয়া যায় কিনা সেদিকে নজর থাকে। পিয়ালির সঙ্গে থাকো, কারণ আরো বেশ কিছু তথ্য উঠে আসছে, ইন্টারেস্টিং তথ্য। এই যত টুলু মণ্ডলের সাম্রাজ্যের হদিশ পাওয়া যাচ্ছে, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন এক একটা তো তথ্য আসছে। দেখুন, এই টুলু মণ্ডলকে নিয়ে না আগেও এফআইআর হয়েছে। এই যে নকল ডিসিআর চক্র চলতো, এটা কিন্তু প্রথম নয়। 4 বছর আগে এর সন্ধান পাওয়া গেছিল এবং অভিযোগও দায়ের হয়েছিল। 29 আগস্ট 2022 মুরারইয়ে পাথর বোঝাই লরি আটকানো হয়েছিল, আর যখন ডিসিআর চেক করা হয় তখন দেখা যায় জাল। 9 সেপ্টেম্বরও একই ঘটনা ঘটেছিল। তারপরেও কেন ব্যবস্থা নেওয়া হলো না টুলু মণ্ডলের বিরুদ্ধে? পিয়ালির কাছেই যাই। পিয়ালি, একেবারে দেখো, যখন 2022 সালের আগস্ট মাস, তার পরের মাস হচ্ছে সেপ্টেম্বর, পরপর 2 মাস, এবং 2 জায়গা থেকে একটা মুরারই নড়তে পাওয়া গেল। এবং সেখানে যিনি বিএলআরও রয়েছেন, তিনি একটা গাড়ি যখন সার্চ করা হলো, তাতে যে ডিসিআর তারা পেলেন, সেটাতে দেখা গেল যে সেই ডিসিআর নাম্বারটা ছিল, সেই পেজ নাম্বারটা ছিল 2553। এবং সেখানে যখন তারা পরবর্তী ইনভেস্টিগেশন করলেন, দেখলেন যে এরকম কোনো ডিসিআর কিন্তু ইস্যু করা হয়নি সরকারিভাবে, এবং সেটা ফেক বলে তারা মুরারই থানাতে অভিযোগ দায়ের করলেন। একইভাবে আরও একজন সরকারি আধিকারিক বিএলআরও রামপুরহাট 1-এর, তিনিও তো একই অভিযোগ দিলেন। তার কারণ হচ্ছে রামপুরহাট 1, যেখানে আমরা গতকাল গিয়েছিলাম, সেখানে ডিসিআর একটি অফিস রয়েছে, যেটা টুলু মণ্ডলের গেট, যেটাকে বাড়ি ভাড়া নিয়ে টুলু মণ্ডল চালাতো। সেখান থেকে 14টা ডিসিআর পাওয়া গেল, সেগুলো কিন্তু জাল। এবং পরিষ্কারভাবে যে লেটারটা, চিঠি, অভিযোগপত্রটা দেওয়া হয়েছিল, সেখানে কোট আনকোট এই শব্দটি লিখে দিয়েছিলেন যে ফাউন্ড টু বি ফেক, অর্থাৎ জাল বলে পাওয়া গেল। কিন্তু এই দুটো মামলার ক্ষেত্রে প্রথম এফআইআরটা হলো যে লরির চালকের কাছে পাওয়া গিয়েছিল, তাদের বিরুদ্ধে এফআইআর হলো। দ্বিতীয়টার ক্ষেত্রে অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হলো। কিন্তু তদন্ত সেখানেই থেমে থাকলো। যে টুলু মণ্ডল ডিসিআর গেট চালাচ্ছেন ভাড়া নিয়ে, সেখান থেকে নকল ডিসিআর পাওয়া যাচ্ছে, তাহলে কেন গভীর পর্যন্ত তদন্ত এগোলো না? পুলিশের নিচুতলা বা পুলিশ কি নিজে থেকেই এই তদন্তটা ওখানে স্টপ করে দিলেন, নাকি এই তদন্তকে ধামাচাপা দেওয়া হলো এবং সেটা কারোর নির্দেশে চাপা দেওয়া হলো? তার কারণ যদি তখন ঠিক করে তদন্ত করা হতো, তাহলে এত বাড়াবাড়ি হয়তো হতো না। অনেক ধন্যবাদ পিয়ালি। এবং যে 2 সরকারি আধিকারিক এই গোটা বিষয়টা ধরে ফেলেছেন, আমরা জানি না, আমরা পিয়ালি তুমিও পরে খোঁজ করো যে তাদের অবস্থাটা কি হলো এই গোটা চক্রটা ধরে ফেলার জন্য। তারা ঠিকঠাক ছিলেন কি শেষ পর্যন্ত? পুলিশও তো তদন্ত করলো না। সুকান্তবাবু, অদ্ভুত বিষয়, মানে এটাতেই স্পষ্ট হয় যে হাত কতটা লম্বা টুলু মণ্ডলের। শুধু দেখো ডিসিআর থেকে, এবং সেখানে যখন গোডাউন থেকে এই ডিসিআরটা তৈরি হতো, সেই ডিসিআর এবার লেখা থাকতো কত স্টোন চিপ যাচ্ছে, কত পাথর রয়েছে, মানে সেটা রাজস্ব ফাঁকি দেওয়ার একটা বড় জায়গা ছিল। এবং
বারবার ওনার নামে তো আমি গতকালও তোমাদের চ্যানেলে বলেছিলাম, একজন ঠিকাদার মামলা করেছিল, পরবর্তীতে অভিষেক ব্যানার্জির অফিসের সুমিত বলে একজন তাকে ধমকি পর্যন্ত দিয়েছে। মানে তার মানে কোন জায়গা অব্দি ওর হাতটা ছিল, মানে প্রশাসন, সরকার এবং দল প্রত্যেকে সহযোগিতা করেছে। এই কারণে দেখো ডিসিআরটা একটা এত পুলিশের হাতে যাওয়ার পর যে পুলিশ বেসিক্যালি এই বিষয়ে তদন্ত করছিল বা করছে, তুমিও বললে, আদৌ কি সেই তদন্তটা হয়েছিল কি? সেটা তদন্ত হলে তো আজকে এত দূর টুলু মণ্ডল যেতে পারতো না, যে তুরস্কতে চলে গেছে। মানে আজকে কত বড় হাত তুমি দেখতে পাচ্ছ, এবং আর্থিক যেটা দেখা যাচ্ছে লেনদেন বা যেগুলো, সেগুলো তো অসঙ্গতি প্রচুর। কিন্তু সরকার ব্যবস্থা নেয়নি, প্রশাসন ব্যবস্থা নেয়নি। সর্বোচ্চ তদন্ত প্রয়োজন আমার মতে, এই তদন্তের অনেক গভীরে যাওয়া প্রয়োজন, তাহলে আরো রাঘব বোয়ালরা বেরোতে পারে বলে সব্যসাচী আমি মনে করি। অনেক ধন্যবাদ সুগন্ধবাবু, আপনি সঙ্গে থাকুন। আমাদের পরের যে ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করব, ডিলিমিটেশন, এটা কি ডিলিটেশন তো না? শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল এনসিপিআই সাংসদদের বৈঠক হলো, সেখানে মুখ্যমন্ত্রী বললেন কাজ করে যান, টিকিট নিয়ে ভাবতে হবে না, যদি ডিলিমিটেশন হয় তাহলে রাজ্যে লোকসভার আসন বাড়বে, 63 আসন হয়ে যাবে, টিকিট পাওয়ার সম্ভাবনাও বাড়বে, কিন্তু শর্ত কি, কাজ করতে হবে, এলাকার জন্য কাজ করতে হবে। এমনটাই গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এনসিপিআই সাংসদদের বার্তা দিয়েছেন, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর সূত্র মারফত এরকমও খবর সামনে আসছে, এসআইআরে 27 লক্ষ নাম বাদ গিয়েছিল, তার জন্য তো ট্রাইব্যুনালে আবেদন করতে হতো, কিন্তু 25 লক্ষ নাকি আবেদনই করেননি। ফলে এক্ষেত্রে যারা আবেদন করেছেন তাদের আইনি নথি রয়েছে, তাদের বিবেচনা করার আর্জি জানিয়েছেন ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানের বক্তব্য শোনাবো, শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। यही अपील की है मैंने कि जो 27 लाख लोगों के नाम कटे हैं और ट्राइब्यूनल में गए हैं, तो उनको कंसीडर किया जाए, क्योंकि उनके पास लीगल डॉक्यूमेंट्स है, वो इसी देश के लोग हैं। उन्होंने आश्वासन दिया है कि हम इस पे काम करेंगे और जितना फास्ट प्रोसेस हो सके वो करेंगे। उनको ये भी सजेशन दिया है कि हर जिले में ट्राइब्यूनल कोर्ट बनाई जाए, ताकि लोग आसानी के साथ वहां पर पहुंच सके, कोई दिक्कत का सामना न करना पड़े। সম্পূর্ণই আমাদের সংসদীয় বোর্ডের বিষয়। কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1500 কিলোমিটারের মতো হবে, আর 29 তখন অনেক দিন ডিলিমিটেশন হবে, আসন বাড়বে, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা, এবং অনেক পরের ব্যাপার। এর মধ্যে তো গঙ্গা দিয়ে অনেক জলও বয়ে যায়, দেখতে থাকুন। আর সুকান্তবাবু, গঙ্গা দিয়ে জল কি তাহলে ডিলিমিটেশনের দিকেই মোটামুটি যাচ্ছে, এবং তো আমার মনে হচ্ছে সরকার পক্ষ যথেষ্ট কনফিডেন্ট যে এরকম কিছু একটা হয়েও যেতে পারে? দেখো, ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে তাদের তো সংখ্যা প্রয়োজন, এটা বাস্তবসম্মত জায়গা। সেই জায়গা থেকে এনসিপিআই সাংসদদের অন্তত এই জায়গাটা, যে তারা যদি এটাতে মানে সম্মতি দেয় এই বিলে, তাহলে সেটা পাস হবে, এবং তার ফলে তাদের কিন্তু মানে টিকিট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। কারণ এনসিপিআই তো আলাদাভাবে আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নয়। সেই জায়গা থেকে মোটামুটি একটা বুঝতে হবে কোথাও গিয়ে, কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে ডিলিমিটেশন হলে এই এনসিপিআই যারা সাংসদ, যারা চাইছে পরবর্তীতে আবার সাংসদের টিকিট পাওয়ার, তাদের রাস্তাটা পরিষ্কার হবে, এবং সেই কারণে তারা কিন্তু এই আনুগত্যটা পোষণ করছে, বা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অন্তত এই জায়গাটা তাদের কাছে ক্লিয়ার হচ্ছে। কারণ বেসিক্যালি মহিলাদের জন্য 33% আসন তো বৃদ্ধি রয়েছে, তার সঙ্গে যদি সংখ্যাটা অনেকটা বৃদ্ধি পাবে, যেটা তুমি বললে, তার ফলে নিশ্চিতভাবে তারা আসন টিকিট পেতে পারে, যেটা সম্ভাবনা তাদের চাইছে। কারণ আর এই বিষয়টাও তো একটা আরেকটা দিক সুকান্ত বাবু, যে এই যে এত মানুষ নামের আবেদনই করেননি, মানে যেটা হলো এসআইআরে ট্রাইব্যুনাল আবেদন করেননি, এটাও তো একটা বড় চিন্তার জায়গা। হ্যাঁ, এরা আবেদন করেনি, অনেক কারণ হতে পারে, সচেতনতার অভাব হতে পারে, বা তাদেরকে সেভাবে হয়তো তারা ভেবেছে ট্রাইব্যুনালে গেলে তারা পাবে। হইচইয়ের পরেও সচেতনতার অভাব, যে সবাই দলে দলে ভোট দিয়ে দিলেন ভয়ে। না দেখো সব্যসাচী, সব রাজনৈতিক সচেতনতা অন্য বিষয়, এবং এই জায়গাতে অনেকের ভয় ভীতির বিষয় থাকে কিন্তু, এবং আমার মনে হয় সরকার এবং প্রশাসনকে এ বিষয়ে আরো বেশি তৎপর হওয়া উচিত। তাহলে কি হবে, অন্তত তারা ট্রাইব্যুনালে যেতে পারবে এবং তাদের যে ভোটাধিকার তারা ফিরে পেতে পারবে। এই নিয়ে যে এই বিষয়টা দেখবে অনেকে কিন্তু, এটা আমাদের মতো রাজনৈতিক বিশেষজ্ঞ বা শিক্ষিত নাও হতে পারে, আমি একদম প্রান্তিক মানুষের কথা বলছি, তারা দিন আনে দিন খায়, হ্যান্ড টু মাউথ সিচুয়েশন,
তাদের কিন্তু এই জায়গাতে খুব কঠিন। এই একদমই। জায়গাটা আমি যদি সুকান্ত বাবুর কথাই ধরে নিই, তাহলে দুটো দিকই রয়েছে। একদিকে যদি তারা সচেতন না হন, তাদের সচেতন করার দায়িত্ব সরকারের, তাদের গিয়ে বোঝাতে হবে, তাদের রিচেক করতে হবে। যেমন যদি এই ইচ্ছাকৃতভাবে কেউ অসচেতন হয়ে থাকেন লুকিয়ে থাকার জন্য, তাদের ধরাটাও কিন্তু সরকারেরই দায়িত্ব। অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।